আজকে আমরা প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটি আলোচনা করব। প্রেমেন্দ্র মিত্রের সামনে চড়াই গল্প সংকলন থেকে এই নিরুদ্দেশ গল্পটি তোমাদের নেওয়া হয়েছে। এখানে প্রধানত আমরা দুটি চরিত্র দেখব, যে দুটি চরিত্রের মাধ্যমে গল্পে কিন্তু আরও দুটি গল্প বলা হবে, যে গল্পে আমরা সাধারণত নিরুদ্দেশ সম্পর্কিত যে গল্প সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দেখো, নিরুদ্দেশ শব্দের অর্থ হচ্ছে কি নিখোঁজ হওয়া। আমরা এই নিরুদ্দেশ কথাটা সচরাচর সবসময় পেয়ে থাকি কোথায়? সংবাদপত্রে। তো সেই সংবাদপত্রের ঘটনা অবলম্বনে কিন্তু এই গল্পটিতে বারবার সেই নিরুদ্দেশের কথাই কিন্তু বলা হচ্ছে। দেখো, দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধহয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টায়া পাল্টায়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি? আজকের কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি, যে সোমেশ বলে একটা চরিত্র আর গল্পকথকের কথা। যে গল্পকথকের বাড়িতে তারই বন্ধু সোমেশ এসেছে। দিনটা কেমন ছিল? সেই দিনটা ছিল খুবই বৃষ্টি রকমের, অর্থাৎ শীতের দিনে যদি বৃষ্টি হয় বা খুব বাদলার মতন পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই কারোরই ভালো লাগবে না, তাই এখানে বৃষ্টি কথাটা ব্যবহার করছেন। সেরকম একটা পরিবেশের মধ্যে সোমেশ আর গল্পকথক দুজনেই একই জায়গায় এসেছে, আর সেখানে এসে তারা হয়তো একটু গল্প শুরু করবে বা গল্প করবে যাতে তাদের মনটা ভালো হয়। তো সেই সময় সেই বাড়িতে তারা কি করেছে, সেই কথকের বাড়িতে দেখতে পাচ্ছে কি, কথকের বাড়িতে সংবাদপত্র, অর্থাৎ সংবাদপত্র যে পড়ে সামনে আছে সেই সংবাদপত্রের পাতাগুলো উল্টিয়ে পাল্টিয়ে কি দেখতে পেলেন গল্পকথক? 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। সেই কথাটা কিন্তু গল্পকথক সোমেশকে বলল, কিন্তু সোমেশকে গল্পকথক বললেও সোমেশ কিন্তু সেই কথার কোনো কৌতূহল বা আগ্রহ প্রকাশ কিন্তু করল না। নিহাতে একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনে আরম্ভ করিলাম। অর্থাৎ এই যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, সোমেশও কোনো কিছু গ্রাহ্য করছে না, বা সেই পরিবেশটা এমনই তৈরি হয়েছে যাতে সোমেশ বা গল্পকথকের কারো কিছু ভালো লাগছে না। তাই গল্পকথক কী করলেন? গল্পকথক নিরুদ্দেশের একটা বিজ্ঞাপন গল্পই কিন্তু এবার বলবেন। দেখো, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। তো এই নিরুদ্দেশ সংক্রান্ত একটা বিজ্ঞাপন গল্পকথক শুরু করলেন, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে হ্যাঁ, ছেলেরা সাধারণত নিরুদ্দেশ হয়ে যায় কোথায় যায়? ছেলেরা সাধারণত যায় কোথায়? সিনেমা বা থিয়েটার দেখতে। তাই অনেক রাত করে একটা ছেলে তার বাড়িতে ফিরছে, আর সেখানে বাবা খেতে বসবার আগে বাবা কয়েকদিন ধরে খোঁজ করছেন, কোথায় গেলেন বাবু সেই গুণধর পুত্রটি। কিন্তু মা এই সমস্ত ঘটনা জানেন, কারণ মায়ে নিজেই ছেলের পেরাপিরিতে ছেলে যেতে দিতে তার পুঁজি থেকে কিছু টাকা দিয়েছিলেন। মা চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না? আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাবপুত্র যা খুশি তাই করছেন।
দূর করে দেব, এবার দূর করে দেব। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয়। কথাটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। এখানে ওই কথাটা আলোচনা করতে করতেই বাবা মায়ের সামনে আলোচনা করছেন, সেই সময় ছেলে এসে উপস্থিত হয়েছে। মেজাজও সেই সময় বাবার গরম ছিল, তাই বাবা ছেলেকেও অনেক কিছু বলে ফেলেন। আর সেই সময় বাবা উত্তেজিত হয়ে বলে ফেলেন যে ওরকম ছেলে না থাকাই ভালো। শেষ পর্যন্ত বাবা বলে ফেলেন কি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ছেলে কি করে, ছেলে এই যে এই আদেশ পালন করতে তখনই কি খুবই তখনই সে আদেশটা পালন করে ফেলে। আর মা এর মাঝে চুপ করে আছে। মা কি করবেন কিছুই বুঝতে পারছেন না, বলছেন শুধু এরকম বকাবকি না করলেই তো হয়। বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আজকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নির্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। মা কিছু বলতে গেলে বাবা কি করেন, বাবা মাকেও বকেন আর বলেন যে তোমার আজকারাতেই তো এরকম হয়েছে, তুমি প্রশ্রয় দিয়েছো বলে আজকে এরকম জায়গায় পৌঁছেছে। ছেলে কি করে, ছেলে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে যায়। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। আজকে দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বাসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম। এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে, আমার তাই ভয়। হ্যাঁ ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি, কেউ কিছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলে এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কীরকম অভিমানী জানো তো। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই ফোন করেছেন। সেখানে ছেলে কি হয়েছে, ছেলে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েছে। আর সেই নিরুদ্দেশ যাত্রায় বেরোনোর পরেই মাও কিন্তু কিছু খাবার খাননি, অর্থাৎ ছেলে বেরিয়ে পড়ে তার শোকে বিহ্বল হয়ে পড়েছেন মা, আর সে কারণে তিনি কোনো খাবার গ্রহণ করছেন না। বাবাও রীতিমতো তার স্ত্রীকে কী করে ধমক দিয়ে বলছেন যে মিছিমিছি এরকমভাবে প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। তবে দেখবে ওই ছেলে যে চলে গেছে তা নয়, ছেলে দেখবে আবার ঠিক বাড়িতে ফিরে এসছে। কিন্তু মার কান্না তাও থামে না। মা বলছেন যে ছেলে কেমন অভিমানী তুমি তো জানো। বাবা দেখেন যে অবস্থা খুবই গুরুতর হয়ে উঠেছে। মা একবারে শয্যায় পড়ে গেছেন মা। না আর থাকতে দিল না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজে অফিসে। অর্থাৎ বাবা এবার খবরের কাগজে গিয়ে একবারে উঠেন। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন নামযাত্রা বার করেছি? অর্থাৎ বাবা সংবাদপত্রের যে অফিস সেখানে গেছে, খবরের কাগজের অফিসে গেছে, সেখানে গিয়ে কি একটা বিজ্ঞাপন দেবে। আমরা বুঝতেই পারছি যে হ্যাঁ কিসের বিজ্ঞাপন দেবে। তাই সেখানে যে বসেছিল সেই লোকটাকে বললেন যে আমি একটা খবর দিতে চাই, অর্থাৎ বার করতে চাই। তখন লোকটি ব্যঙ্গে এসে বলছেন যে আমাদের খবর কি ভালো লাগছে না? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশে যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতি স্বরে বলেন, আহা কি করছো, ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। অর্থাৎ ইনি কি বলতে চান সে কথা শোনো। আর একজন লোক ছিল সংবাদপত্র অফিসে, তিনি বললেন যে হ্যাঁ দেখো ইনি কি বলতে চাইছেন।
বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আজ্ঞে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরও বিমূঢ়ভাবে বলেন, আজ্ঞে ঠিক বিজ্ঞাপন নয়, এ আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। অর্থাৎ বাবা তো এরকম জায়গায় কোনো দিন আসেননি বা এরকম পরিস্থিতিরও সম্মুখীন কোনো দিন হননি, তাই তার প্রতি পদক্ষেপ অপ্রস্তুত বলে মনে হচ্ছে। আর তাই বলছেন যে আমি একটা বিজ্ঞাপন দিতে চাই। তো সেখানে খবরের কাগজের অফিসের যে লোক তারা বলছেন যে কীরকম বিজ্ঞাপন, কতটা স্পেস দরকার, কপি এনেছেন কিনা, সমস্ত রকম জিজ্ঞাসা করছেন যেগুলো দরকার। তো তারপরে বাবা বলেন যে আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কী দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? অর্থাৎ তাদেরকে এই কথাটা বলা মাত্রই বুঝে গেছে যে হ্যাঁ, নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে হবে। তাই বলেন চেহারার বর্ণনা দেবেন না ফিরে আসবার অনুরোধ দেবেন। বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন, লিখে দিন। লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়পরবশ হয়ে বলেন, আচ্ছা, আমরা লিখে দেবোক্ষণ, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান। তো বাবার যে মুখের অবস্থা, ওটা ছেলে বাড়ি থেকে চলে গেছে, ছেলে নিরুদ্দেশ হয়ে গেছে, বাবাও কষ্ট হচ্ছে। তাই ওই লোকটি বলেন, ঠিক আছে, আপনি শুধু নামটামগুলো লিখে দেন, আমরা বাকিটা লিখে দেবো। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন। ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেবো যে পরে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্তে থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগে দেখেন ছেলে ঘরে এসে হাজির। অর্থাৎ যে বিজ্ঞাপন দিতে তাদের খুবই কষ্ট হয়েছে, সেই বাবারও কষ্ট হয়েছে। সেই চোখের জলে ভেজা যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন বের হওয়ার আগে কি হয়েছে, ছেলে বাড়িতে ফিরে এসেছে। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে। অর্থাৎ সে যে অনুতপ্ত হয়েছে, তার বাবার কাছে ক্ষমা চাইবে, সেই জন্য যে এসেছে সেটা নয়, সে শুধু কতগুলো বই নিয়ে যেতে এসেছে, তারপর আবার সে চলে যাবে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না। তুই একেবারে পীর হয়েছিস, কাল সারা দু চোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কী হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে? এত বড় আস্পর্ধা। অধিকাংশ নির্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। অর্থাৎ বাবা মা রাগের বশে বা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে ছেলেদেরকে, কিন্তু সেটাই ছেলেরা যে মেনে নেয় বা সেটাই ছেলেরা যে নিয়ে নেয় তাদের অভিমানের স্বরে, তো সে মেনে নিয়ে ছেলেরাও ঠিক তাই করে, সে বাড়ি ফিরে না বা এরকম কাজ করে। কিন্তু পক্ষান্তরে আমরাও দেখতে পাই কি, সেই মাতা পিতা খুবই কষ্ট পায়। তো সেই কষ্টের জন্যই মা কিন্তু বলছেন যে হ্যাঁ, জানিস তোর বাবা তো কাল থেকে দু চোখের পাতা এক করতে পারেন, তার অবস্থাটা দেখ। অর্থাৎ এই সমস্ত কথাই কিন্তু আমরা কিন্তু এই বিজ্ঞাপনের অধিকাংশ বিজ্ঞাপন, শুধুমাত্র এই বিজ্ঞাপনই নয়, যে বিজ্ঞাপনগুলো সংবাদপত্রের পথায় বেরোয় সেই বিজ্ঞাপনের ইতিহাস কিন্তু এটা কিন্তু গল্পকথক বলছেন। সোমেশের সিগারেটটা তখন শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা গল্পকথক বললেন, কারণ তাদের মধ্যে যে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়েছিল, সেই অস্বস্তিকর অবস্থা যাতে কেটে ওঠে সেই জন্য গল্পকথক একটা গল্প শুরু করলেন। সোমেশের সিগারেটটাও তখন শেষ হয়েছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় না। অর্থাৎ সে যে কথা শুনছিল, সেটা গল্পকথক যে সোমেশ যে কথাগুলো শুনছিল তা আমার মনে হচ্ছে না। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশেষটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তা থাকে, সে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বললাম, তার মানে? শোনো বলছি। দেখো, সোমেশ যে কথাগুলো শুনছিল সেগুলো আমরা কিন্তু বুঝতে পারছি। এরপরে
গল্প কত, যেহেতু দুজনে একে অপর যদি কথাবার্তা না বলে তাহলে কাউকে ভালো লাগে না। এক জায়গাতে আমরা দুজনে একাকি বসে থাকি, তাহলে কেউ যদি কাউকে কথা না বলে তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। সোমেশ তারপরে বলল, এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের পেছনে অনেক ট্র্যাজেডি থাকে, অর্থাৎ অনেক দুঃখময় ঘটনাও থাকে, অনেক দুঃখ থাকে এই বিজ্ঞাপনের পেছনে, সত্যকার যে ঘটনা সেখানে। বলছে আমি জানি, আমি একটা ঘটনা জানি, যেটা আমি জানি সেটা আমি বলছি। বাইরে এতক্ষণ বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। কাজের শার্টটির ভেতর দিয়ে বাইরের রাস্তাটা ঝাপসা অবাস্তব দেখাইতেছে। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। অর্থাৎ বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে দেখবে কাচের পাল্লাগুলো ঝাপসা আকার ধারণ করে। তাই বলছে যে আমরা মনে হচ্ছে যে আমরা অন্য একটা পৃথিবীতে অবস্থান করছি। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেই বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখা সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতা যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? অর্থাৎ পুরনো খবরের একটা কাগজ থেকে সোমেশ একটা গল্প বলতে শুরু করলো, আর সেই গল্পে একটা নিরুদ্দেশের বিজ্ঞাপনের কথাই কিন্তু এখানে সোমেশ বলছে। সেই নিরুদ্দেশের সংক্রান্ত একটা গল্প কিন্তু সোমেশ এখানে শুরু করেছে। সেখানে শোভন নামে একটি ছেলে, সে নিরুদ্দেশ হয়েছিল, আর তাকে নিয়ে কিন্তু এই গল্পটা এবার সোমেশ বলবে। বিজ্ঞাপন তারপরে কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। অর্থাৎ এখানে এই গল্পটির মধ্যে আমরা দেখতে পাবো যে বিজ্ঞাপনের উপরে বিজ্ঞাপন দিয়েই যাবেন কে? বাবা। সেই বিজ্ঞাপনগুলো আমরা কিন্তু পরপর দেখতে পাবো। এবার কি বিজ্ঞাপন দিয়েছেন? শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। অর্থাৎ এরকমই একটা বিজ্ঞাপনের ভাষা দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন পিতা। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গড়ল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপরে একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের, এই চেহারার, এই বয়সে একটি ছেলে, আজ 1 বছর, তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। দেখো, যে বিজ্ঞাপন দিচ্ছিলেন পিতা, সেই বিজ্ঞাপন প্রথমে শোভনকে আসার অনুরোধ, তার মাকে দেখতে পাবে না সে কথাও বলছেন, যে তুমি আমাদের দুঃখ দিও না সে কথাও বলছেন। তাই বাবা শেষ পর্যন্ত তার বিজ্ঞাপনের ভাষা কিন্তু একটু পরিবর্তন করলেন। সেই বিজ্ঞাপনের ভাষা কি? এবার ছেলের বয়স, ছেলের চেহারার বর্ণনা, তার সন্ধান, অর্থাৎ তার সন্ধান, জীবিত বা মৃত যদি সন্ধান কেউ দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। এই বিজ্ঞাপন কিন্তু এবার প্রকাশ পেল। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটা বড় জরুল, জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে পুরস্কার পাওয়া যাবে। অর্থাৎ শোভনের যে শারীরিক বর্ণনা, সেই শারীরিক বর্ণনা দিয়ে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হলো। সোমেশ চুপ করলো খানিকক্ষণের জন্য। জলের ছাটে শার্টটির কাঁচ একেবারে ঝাপসা হয়ে গিয়েছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারলে ভালো হয়। সোমেশ এবার গল্পটি বলতে বলতে একটু চুপ করলো। তখন ঘরের পরিবেশটা কেমন? শার্টটি এই জলের ছাটে কি হয়েছে, যে জানালার দরজার যে কাঁচ, সেই কাঁচে একবারে ঝাপসা হয়ে গেছে, তার কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মনে হচ্ছে কি খুব ঠান্ডা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে কম্বল টম্বল জড়িয়ে শুলে খুব ভালো হয়। বলিলাম, এটা গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারে কিছু জানো নাকি? জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক, কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত।
পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। কোনো দিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসেই সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। চলতে চলতে হঠাৎ একদিন তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না। তিনি শুধু তোমারই নাম করছেন এখনও। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে শোভন, সে যে অভিমানের বসে বাড়ি ছেড়েছে সেটা নয়। সে বাড়ি ছাড়াটাই তার কাছে মানে একান্ত সহজ ব্যাপার। কারণটা যাই হোক, সে বাড়ি ছেড়েছে। সে বাড়ি ছেড়ে আসার পর তার পিতা তার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই বিজ্ঞাপন চলছিল। বিজ্ঞাপন চলতে চলতে দেখা গেল কি হঠাৎ একদিন বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আর বিজ্ঞাপন কিন্তু প্রকাশিত হলো না। অর্থাৎ ও যে বিজ্ঞাপনটা শোভনের চেহারা বা শোভন ফিরে এসে যেভাবে বিজ্ঞাপন তার পিতা দিচ্ছিলেন, সেভাবে কিন্তু আর বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়ে গেল। বিজ্ঞাপনের লাস্ট যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে কি দেখা গেল, যে তার মার যে খুব শরীর খারাপ বা তার মা যে খুব অসুস্থ হয়ে আছেন, সে কথাটাই কিন্তু তার পিতা লিখলেন। কি লিখলেন সেখানে, যে শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না। অর্থাৎ তোমার মায়ের সঙ্গে তোমার বুঝি আর দেখা হবে না। অর্থাৎ তোমার মা হয়তো মৃত্যুসজ্জায় এসে উপস্থিত হয়েছেন, সেই সময় তোমার মা সেরকম একটা পরিস্থিতিতে আছে, তাই বুঝি তোমার বুঝি আর তোমার মায়ের সঙ্গে দেখা হলো না। তিনি শুধু, অর্থাৎ তোমার মা শুধু তোমারই নাম করছেন এখনও। এই কথাটা, এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের এই কথাটা বেরোনোর পরেই তারপরে কিন্তু আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতি খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের, ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। এখানে দেখো যে তার যে নিখোঁজ হয়ে যাওয়া বা সে বাড়ি থেকে চলে যাওয়া, সেটা অতিবাহিত হয়ে গেল কত, 2 বছর। সেই 2 বছর পরে শোভন কী করলো, শোভন একদিন তার বাড়িতে গিয়ে তার দেশে গিয়ে হাজির হয়েছে। আর একটা কথা এখানে গল্পকথক বলছেন, অর্থাৎ সোমেশ বলছে কি, যে শোভন যে সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের ঘরের ছেলে সেটা কিন্তু নয়। শোভন ছিল কি জমিদারি ঘরের ছেলে, সে তার উত্তরাধিকারী। অর্থাৎ শোভনই তার যে জমিদারি, সেই জমিদারের একমাত্র উত্তরাধিকারী হচ্ছেন এই শোভন। সোমেশ একটু থামতে আমি বললাম, যাক, শেষটুকার না বললেও চলবে, বুঝতে পেরেছি। অর্থাৎ এরপরে গল্পকথক সোমেশকে বলছে যে বেশ, আর কিছু তোমাকে বলতে হয় না, আমি বুঝতে পেরে গেছি এরপরে কি হতে পারে। অর্থাৎ সে উত্তরাধিকারী সূত্রে হয়তো তার বাড়িতে এসেছে, এটা হয়তো ভাবতে আমরা পারি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনে দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের উপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বলল, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ওহ, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি হয়েছে নায়েব মশাই? না না, কি হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি এসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না, হয় না, আপনি আমার সঙ্গে আসুন।
অর্থাৎ 2 বছর শোভন বাড়ি ছেড়ে চলে গেছে, তাই বলে এই নয় যে কেউ তাকে চিনতে পারবে না। অর্থাৎ 2 বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরে এলে অবশ্যই প্রত্যেকটা মানুষই তাকে চিনতে পারবে। তার উপরেও সে শোভন হচ্ছে কি, শোভন হচ্ছে জমিদার বাড়ির সন্তান, তাই তাকে তো অবশ্যই চেনা দরকার। তারপরে সে যখন বাড়িতে এসছে তখন নায়েব মশাই বলছে, আপনি কোথায় যাবেন, কি হয়েছে, আপনি কোথায় চললেন? অর্থাৎ বলছে আপনি একটু বাইরে, অর্থাৎ বাড়িতে অনেক সময় বৈঠকখানা থাকে, সেখানে কি হয়, বাইরের যদি কোনো লোক আসে তারা সেখানে প্রথমে অপেক্ষা করে, তারপরে বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। কিন্তু এখানে দেখা গেল শোভন তো তার নিজের বাড়ি এসছে, তাই অবশ্যই সে, আমরা কি নিজের বাড়িতে যদি যাই অনেক দিন পরে, তাহলে কি আমরা কি প্রথমে বাড়িতে অপেক্ষা করব, না প্রথমে দরজা নক করবো? আমি সোজা গিয়ে ঢুকে যাব বাড়িতে। কিন্তু এখানে নায়েব মশাই শোভনকে আটকাচ্ছে। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন দুটির লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। অর্থাৎ শোভন যে এই 2 বছর নিরুদ্দেশ ছিল, শোভন যে 2 বছর বাড়িতে ছিল না, সেই সূত্র ধরে বা তখন কি হয়েছে, তাদের মানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ মানুষ সত্যি সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে যায়, সময় যত গড়িয়ে যায় মানুষের মধ্যে পরিবর্তন তৈরি হয় বা পরিবর্তন কিছু কিছু পাই, আমরা দেখতে পাবো। তো এখানেও ঠিক তাই, পুরনো সরকার তাদের নেই, কিন্তু একজনকে দেখলেন বৃদ্ধ খাজাঞ্চি মশাই, তাকে দেখে শোভন আশ্বস্ত হলো যে হ্যাঁ, এই খাজাঞ্চি মশাই অবশ্য হয়তো আমাকে চিনতে পারবেন। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের উপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ওহ, ইনি আজ এসেছেন বুঝি? তারপরে অর্থাৎ খাজাঞ্চি মশাইকে বললেন নায়েব মশাই যে ইনি ভেতরে যেতে চাইছেন। তারপরে নায়েব মশাই একটু ভেবেচিন্তে দেখে বললেন যে ওহ, ইনি আজকে এসেছেন বুঝি? হ্যাঁ, এইমাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারে সবকটা দৃষ্টি তার ওপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। দেখো, এরপরেও যখন নায়েব মশাই, খাজাঞ্চিবাবু সবাই বলছেন যে না, আপনি বাড়ির ভেতরে যেতে পারবেন না, আপনাকে এখানেই বসে থাকতে হবে, শোভন তো বেশি উত্তেজিত হয়ে পড়ছে, কারণ সে তার নিজের বাড়িতে এসেছে, তাই নিজের বাড়িতে ঢুকতে সবাই বাধা দিচ্ছে তাকে, তাই সেটা দেখে তার কাছে অদ্ভুতভাবে মনে হচ্ছে, সেই সমস্ত কিছুকে অদ্ভুতভাবে মনে হচ্ছে। সে বারবার জিজ্ঞেস করছে, মার কি কিছু হয়েছে? বাবা ভালো আছেন? অর্থাৎ এই সমস্ত, তো মার যদি কিছু হয়েছে সেই কারণে আমাকে হয়তো যেতে দিচ্ছেন না। তারপরে বললেন যে আপনারা কি আমাকে চিনতে পারছেন না? তখন সকলে চুপ হয়ে গেছে, সকলে নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল, মাই জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। এরপরে শোভনকে একটা ছবি দেখালো, শোভনের নিজের ছবি। সেই ছবি দেখে শোভন নিজেকে চিনতে পারলো, কিন্তু নায়েব মশাই বললেন যে এরকমভাবে বা আপনার মতনই আরও দুজন এর আগে এসেছিল, তাই আপনি এই বিষয়ে বেশি হাঙ্গামা করবেন না, আপনি এখন যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলেন না, বললেন, কেমন করে মারা গেল? অর্থাৎ সত্যি তো,
আমি নিজে উপস্থিত হয়েছি, আমি নিজে বাড়ির সন্তান, তো আমি মারা গেছি। তাহলে এটা শোভনের কাছে একটু ব্যঙ্গ বিদ্রুপ মনে হলো, তাই সে একটু হাসলো। বলে কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। অর্থাৎ সেই যে মারা গেছে কিসে? অ্যাক্সিডেন্টে। তো অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ফলে বা দুর্ঘটনায় মারা যাওয়ার ফলে সেখানে যে তার নাম সমস্ত কিছু পরিচয় পাওয়া গেছে সেটা কিন্তু নয়। তো তাদের যে বর্ণনা আর সেখানকার যে লোক, অর্থাৎ তারা বিজ্ঞাপন দেখে যে বর্ণনা পেয়েছিল সেই সমস্ত মিলিয়ে সবাই ভাবছে কি যে হ্যাঁ শোভনই মারা গেছে। আর ডাক্তারদের সঙ্গে কথা বলেও তারা দেখেছে হ্যাঁ তাদের সমস্ত কথাবার্তা বা সব কিছু মিলে যাচ্ছে, তাই সেটাই শোভন। তাই শোভন মারা গেছে কি করে? রাস্তায় গাড়ি চাপা পড়ে দুর্ঘটনায়। কথা কিন্তু নায়েব মশাই বললেন। শোভন এরপর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে যে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে উঠবার আগে শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। অর্থাৎ এবার শোভন তার নিজের বাবাকে দেখতে পেয়েছে, তাই বাবার কাছে এবার যাওয়ার জন্য গেল। আর সবাই তার পিছু ধরছে যে কি যে নায়েব মশাই বা অন্যান্য যারা আছে তারা দেখছি যে কোনোভাবেই যেন এই শোভন যেন তার বাবার কাছে না যেতে পারে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগে তার বার্ধক্যে শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে ধীরভাবে হাত রেখে বললেন, না, কেউ না। সেই সেবারের মতো এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে পৌঁছেছে তাও তার মনে নেই। দেখো, নিজের পিতা যদি চিনতে না পারে তাহলে সন্তানের কাছে খুবই আশ্চর্য মনে হবে। তাই এখানে কিন্তু শোভনেরও ঠিক তাই মনে হয়েছে। কিন্তু এখানে আমরা যদি দেখি যে এখানে কিন্তু শোভনের পিতার কোনো দোষ নেই, কারণ এরপরে আরও অনেকজন এসেছিল শোভন নামে সবই দেখে অভ্যস্ত। যখন তারা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল কি যে মৃত বা জীবিত যে অবস্থায় কেউ খবর দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে, আর সেই সূত্র ধরে খবর পেয়েছে কি যে হ্যাঁ শোভন মারা গেছে। আর সেটা সেই সময় তার কাছে খুবই কষ্টকর মনে হয়েছিল, কিন্তু এখন পিতা সেটাতে অভ্যস্ত হয়ে গেছেন যে শোভন আর নেই। আচ্ছন্নতা তার কাটল খানিক বাদে। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। এবার বোঝা যাচ্ছে নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট। কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষ। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষ নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্যে জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন। দেখো, পরিস্থিতি বা সময় মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ শোভন যে তার নিজের পিতা বা মাতার সঙ্গে কথা বলতে যাচ্ছে কিন্তু কেউ তাকে চিনতে পারছে না। শেষকালে তাকে অর্থের বিনিময়ে কি তাকে অভিনয় করতে হবে। কিসের? অর্থাৎ শোভন হওয়ার অভিনয় করতে হবে তার মায়ের কাছে। তাই একবার তাকে দেখা দিতে হবে। অর্থাৎ যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগেও কিন্তু বিজ্ঞাপনে বলা হয়েছে যে হ্যাঁ শোভনের মা খুবই অসুস্থ, তিনি মৃত্যুশয্যায় নিয়োজিত হয়ে আছেন। তো সেটা আমরা কিন্তু
শুনেছি আগে। তো সেই মৃত্যু সংবাদ কিন্তু, অর্থাৎ শোভন যে মারা গেছে অ্যাক্সিডেন্টে, সেটা কিন্তু মানে তার বাবা বা আরও সবাই জানে, কিন্তু তার মাকে কিন্তু সেই খবরটা এখনও জানানো হয়নি। আর সেই জন্য মা কি করছে, মা কিন্তু শোভনে যে আসবে, শোভন ফিরে আসবে সেই আশায় দিন গুনছে। তাই সেই অভিনয় কিন্তু শোভনকে একবার করতে হবে, তার মাকে একবার, তাকে শেষ অর্থাৎ মৃত্যু পথযাত্রীকে, অর্থাৎ তার মা একবারে মুমূর্ষ অবস্থায় আছে, তাই একবার তার সন্তানকে দেখতে চান। এখানে শোভনের সঙ্গে যে শোভন অর্থাৎ আসল শোভন বা এটাই আসল শোভন আমরা জানি, কিন্তু যেহেতু নায়েব মশাই বা তার বাবারা ঘটনা জানেন, তাই এই শোভনকে নকল মনে হচ্ছে, তাই সেই নকল শোভনকে আসল শোভনের অভিনয় করে একবার তার মায়ের কাছে যেতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, এই হচ্ছে সে আসল শোভন, যে তার বাড়ি ফিরে এসেছে, কিন্তু এখন কেউ সেটা বিশ্বাস করছে না। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুর আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্ত হইল না। অর্থাৎ এই যে গল্প চলছিল, সেই গল্পটা কিন্তু এখানেই শেষ করেছে কে, সোমেশ। কি যে তার যে নোটের তারা, সেটা কিন্তু তার হাতে দিয়েছে, কার হাতে, শোভনের হাতে। তো এই যে গল্প, এখানে গল্পটা কিন্তু শেষ হয়েছে। এখানে আমরা, অর্থাৎ এখানে বোঝাতে চাইছেন যে হ্যাঁ, সত্যি সময়ের বা পরিস্থিতি মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, সেটাই কিন্তু এখানে গল্পকার দেখাতে চেয়েছেন। এই হচ্ছে তোমাদের নিরুদ্দেশ গল্প। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।